তোমাদের অনুরোধ মতো আলোচনা করছি আজকে ফিজিক্স বিষয় নিয়ে। কি কি বিষয় আলোচনা করব? এক হচ্ছে ইনস্ট্রাকশন কি আছে, অর্থাৎ নম্বর কিভাবে দিতে বলেছে বা তোমাদের প্রতি কিভাবে সদয় হয়েছেন, পার্ট মার্কিং কত, নাম্বার কেমন উঠছে, এই বিষয়গুলো মূলত। তো তার আগে বলি, আমরা ইতিমধ্যে বাংলা, ইংরেজি, দর্শন, কেমিস্ট্রি এই চারটে সাবজেক্ট কিন্তু আলোচনা করেছি। আজকে ফিজিক্স মানে পঞ্চম সাবজেক্ট। তোমাদের ভিডিও কেমন লাগছে, কোনো উপকারে লাগছে কি না সেটা জানিও, কারণ যে আমার যেটুকু ভিউ দেখতে পাই তার যদি লাইকের সংখ্যা দেখি অত্যন্ত নগণ্য, খুব ব্যথিত করে যে কাদের জন্য ভিডিও। দেখো তুমি খেয়াল রাখবে, আমি কিন্তু সার্ভিস করছি প্রায় 30 বছর মাস্টার ডিগ্রি স্কেলে। এই ইউটিউব করতেই হবে এমন কোনো দিব্যি দেওয়া নেই, নেশায় করি, ঠিক আছে? তাদের তোমাদের কিছুটা হেল্প হয়, নতুবা এটা আমার কাছে কিচ্ছু নয়। এর থেকে আমি অন্য কাজ করলে আমার মনের প্রশান্তি অনেক হয়তো বেশি দিত। তোমাদের মুখ চেয়ে কিছু কাজ করি। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করি। ফিজিক্সে যে কথা, প্রথমত কতগুলো বেসিক কথা, সেটা হচ্ছে নম্বর দেওয়ার ব্যাপারে অকারণ রক্ষণশীলতা বর্জনীয়। ভালো লিখেনি, খারাপ হাতের লেখা, তার জন্য নম্বর দেওয়া যাবে না এমন বিষয়টা নয়। খাতাটি পড়া যাচ্ছে কিনা, ইউনিট সব লিখেছি কিনা, মেজর পয়েন্ট উল্লেখ করেছে কিনা, মাইনর পয়েন্ট লেখার প্রয়োজন নেই, এই বিষয়গুলো। যোগ্য ক্ষেত্রে পুরো নম্বর দেন, অকারণ যে এটা কোনো গবেষণার বিষয় নয় যে নম্বরটা কেটে দেবেন। প্রতিটি প্রশ্নে পার্টমার্ক রয়েছে এবং সেই পার্টমার্ক দেন, কতটা ঠিক করেছে তার পরিপ্রেক্ষিতে নম্বর বসান। এই নয় শেষে উত্তরটা ঠিক ফুল মার্কস, এমনটা নয় শেষে উত্তরটা ভুল হয়ে গেছে পুরো কেটে দেওয়া, এরকম ব্যাপারটা নেই। অর্থাৎ প্রতিটি প্রশ্নে পার্টমার্ক রয়েছে। পরীক্ষার্থীরা কিছু পয়েন্ট ব্যাখ্যা করবে অবশ্যই, কিন্তু সব পয়েন্ট ব্যাখ্যা করবে তাদের ক্ষমতা নাও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু নম্বর কেটে নেবেন না। তুমি যদি মেজর পয়েন্টগুলো উল্লেখ করো এবং তার যদি যথাযথ সেটাকে ব্যাখ্যা করো, সেটাকে যদি কভার করে যাও, তাহলে কিন্তু পূর্ণ মার্কস পাবে বা পরীক্ষকদের পূর্ণ মার্কস দেওয়ার কথা বলছেন। মাইনর পয়েন্ট যদি স্টুডেন্ট না লিখে, তাহলে তার জন্য নম্বর কোনো কাটা যাবে না। অতএব কতটা লিখতে হয়, 1 নম্বরের জন্য 1টি পয়েন্ট, 2 নম্বরের জন্য 2টো পয়েন্ট, সঠিকভাবে ব্যাখ্যা, এই ব্যাপারটা মাথায় রেখেই উত্তরপত্র সাজানো। ভালো যারা উত্তর করেছে তাদেরকে এটাকে পুরস্কার স্বরূপ নাম্বার দেন, অর্থাৎ বেশি নাম্বার দেন। আর লাস্ট স্টেপে, ফাইনাল স্টেপে, যেটা ফাইনাল রেজাল্ট আর কি কোনো একটা অ্যান্সারের, সেখানে যদি কারেক্ট ইউনিট ঠিক লেখে, পুরো অঙ্কটা কষে এসে, তাহলে কিন্তু ফুল মার্কস দেন। তো এরপরে আমরা কিসে যাবো বলো তো? এমসিকিউতে আমাদের সব অ্যান্সারই ঠিক ছিল, একটা পড়তে ভুল হওয়ার কারণে প্রথম উত্তরটাই আমাদের একটু গোলমাল হয়ে গিয়েছিল। যদিও যারা পরীক্ষক তারা বলছেন এই প্রশ্নটার মধ্যেই একটু ভুল আছে, কারণ ঘনকের ভিতরে, ঘনকের কেন্দ্রে বলা নেই, এটা কেন্দ্রে হতো, এই ব্যাপারটা তারা মাথায় রেখেছেন। কিন্তু উত্তর যেহেতু সি হয়েছে, ও সি যারা উত্তর করে তাদেরকে নম্বর দেওয়া হচ্ছে, কিন্তু প্রশ্নের যদি আমরা লাইন বাই লাইন ধরি তাহলে কিন্তু প্রশ্নটার মধ্যে ত্রুটি আছে। এটা আমার বক্তব্য নয়, এটা স্যারেদের বক্তব্য। 2-এর দাগেরটা সি 90 ডিগ্রি, 3-এর দাগে ডি, 4-এর দাগে বি, √2R, 5-এর দাগে এ, 4:1, 6-এর প্রশ্নে বি, 7-এর প্রশ্নে সি, 8-এর প্রশ্নে এ মাইক্রোওয়েভ, 9-এর প্রশ্ন 200p, 10-এ 9:1, 11-তে সি অ্যান্সার, 12-তে বি, 13-তে এ, 14-তে ডি। আচ্ছা,
এরপর এসে কিউতে যে অ্যান্সার দিয়েছিলাম সব অ্যান্সারগুলো সঠিক, কোনো অসুবিধা নেই। আমি কতকগুলো অ্যান্সার আমি স্ক্রিনে দিলাম, দুটি একটি লাইন বলছি। লেঞ্জের সূত্র কোন নীতি মেনে চলে? না কনজারভেশন অফ এনার্জি, অর্থাৎ শক্তির সংরক্ষণ, এই বিষয়টা। তারপর 3 অথবাতে ফোকাস দৈর্ঘ্যের পরিবর্তন কোনো হবে না। তারপর যে অ্যান্সারগুলো এগুলো একটু দেখে নেবে, স্ক্রিনে আমি দিয়ে দিলাম। এরপর তোমাদের বর্ণনামূলক প্রশ্নে, অর্থাৎ যেখানে 3 নম্বর, অবশ্যই বলবো যে কে কত পেয়েছো, অর্থাৎ নম্বর কীরকম উঠছে, কীরকম পাশের আশাটা বলছি, এটা শুনে নাও। তোমাদের যে এখানে 2 নম্বরের প্রশ্ন আছে, 3-এর প্রথমের প্রশ্নটা, তাতে দুটো ভাগ আছে। ডিটারমিনেশন অফ রেজিস্ট্যান্স, সেটাতে 1 নম্বর, আর রেঞ্জ কি তার, সেটাতে 1 নম্বর। এটাতে অ্যান্সার কী এসছে, ওই রোধের সম্ভাব্য, ওই রোধকের সম্ভাব্য রোধের মানের পাল্লা নির্ণয় করো। তাতে অ্যান্সারটা আমি স্ক্রিনে দিলাম, কারণ সমস্ত ইউনিটগুলো আমার পরিচিত নয়, যেহেতু আমি ফিজিক্সের লোক নই। এর অথবাটা ক্যালকুলেশন যদি তুমি করো, রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন, তাহলে হাফ মার্কস। 3-এর অথবাতে যে নাম্বার বিভাজনটা রয়েছে, ক্যালকুলেশন অফ রেজিস্ট্যান্স এস, তাতে 1.5, সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করলে হাফ মার্কস। আর চৌম্বক প্রবণতা এবং চৌম্বক ভেদ্যতা, এর ভিত্তিতে পরাচৌম্বক এবং অয়স্চৌম্বক পদার্থের মধ্যে পার্থক্য। এখানে দুটো পার্থক্য অবশ্যই দেখো তুমি লিখেছো কি না। এটা সংবেদনশীলতা, একটা ব্যক্তিযোগ্যতা, অর্থাৎ সাকসেপিবিলিটি আর পারমিয়াবিলিটি। এরপর অথবা 4-এর অথবাতে যদি তুমি একক, যতগুলো একক লেখার কথা বলা হয়েছে, যদি তুমি একক না লেখো তাহলে কিন্তু প্রত্যেকটা জন্য হাফ মার্কস বাদ যাবে। এই কারণে বহু স্টুডেন্টের নাম্বারটা কিন্তু পূর্ণ মার্কসে আসেনি, যদিও কেমিস্ট্রির তুলনায় ফিজিক্সের নম্বরটা একটু কম হয়েছে এবছর। যাই হোক, নম্বরে যাচ্ছি। তো এটার অ্যান্সার কী আসছে, n = 62.5 × 10⁻⁻⁵ n। ঠিক আছে। আচ্ছা, সরণ প্রবাহ মাত্রা সংজ্ঞাতে 1, আর এর গাণিতিক রাশিমালা আমি ছবিতে দিলাম। 5 এবং 6-এর প্রশ্নের অ্যান্সার যদি ঠিক করেছে দেখে নাও। 7-এর প্রশ্নের অ্যান্সারের প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে 360 মিটার, আর অথবাতে হচ্ছে 0.5 মিটার। নিশ্চয়ই প্রশ্নগুলো মনে আছে, আমি সব প্রশ্নগুলো পড়লে তো অনেক লম্বা হবে। আর 8-এর প্রশ্নে গ্রুপ সিতে যখন 3 নম্বরের প্রথম প্রশ্ন, সেখানে যদি ভেক্টর সাইনটা নাও দাও, আর কি ভেক্টর অফ ই ভেক্টর, সেটাতে হাফ মার্কস বাদ যাবে। এটাতে অ্যান্সার ছিল 8-এর প্রশ্নের অ্যান্সার ছিল, অথবা অ্যান্সার ছিল 300 ইউনিট। এরপরে আর বিশেষ কিছু আলোচনা। এরপরে 10-এর ওই একক না দিলে হাফ মার্কস বাদ যাবে। 11-এর প্রশ্নে যদি যেটা 3 নম্বর যেটা তার নাম্বার বিভাজনটা একটু বলি। যদি কনভেনশনাল সাইন দাও তাহলে হাফ মার্কস, রে ডায়াগ্রামের জন্য হাফ মার্কস, আর ডিডাকশন হচ্ছে 1.5 মার্কস। এইভাবে 3.5 + 1 + হাফ, উল্টো দিক থেকে বললাম। আচ্ছা, প্রত্যেকটা ক্ষেত্রে একক না লিখলে 14 নম্বর প্রশ্ন, যেমন ধরো 14 বিয়ের আছে, একক লিখতে হবে, একক লিখতে না লিখলে হাফ মার্কস বাদ। 15 নম্বরে সম্মুখ বায়াস বিপরীত বায়াসের ক্ষেত্রে জেনার ডায়েটের যেটা আছে, সম্মুখ বায়াসের জন্য যদি ঠিক লেখো হাফ মার্কস, বিপরীত ডায়েটের জন্য হাফ মার্কস, আর ব্রেকডাউন ভোল্টেজের জন্য 1 মার্কস। এইভাবেই আছে। যদি কারো কিছু আর জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন রইল। নেক্সট, এবারে নম্বরের বিষয়ে বলি। অ্যাকচুয়ালি আমাদের এখানে যে খাতাটা এসেছে সেটা আমি দেখছিলাম, যে সেন্টারে পরীক্ষাটা হয়েছে আমার কয়েকটা, আমার থেকে একটু দূরে জেলা, খুব দূরে নয় কিন্তু দূরের জেলা, তো একটু দুর্বল স্টুডেন্ট, অর্থাৎ সেখানে 30-35 জন সায়েন্সের স্টুডেন্ট আছে দেখছি। বেশিরভাগ ক্ষেত্রেই তাই, অল্প অল্প স্টুডেন্ট নিয়ে একটা বান্ডিল জানছিলাম, তাতে কিন্তু খুব ভালো স্টুডেন্ট নেই, এবং কেমিস্ট্রির তুলনায় ফিজিক্সের ফেলের হারটা কিন্তু সামান্য বেশি। যেমন ফিজিক্সে কালকে আলোচনা করছিলাম যে 10 to 12%, এখানে কিন্তু 15% অ্যান্ড অ্যাবাভ ফিজিক্সে ফেলটা হয়েছে। কি কারণে না, থিওরি বেসটা অনেক সময় প্রবলেম হয়েছে, সেখানে সংজ্ঞা ঠিক লিখতে পারেনি বা মুখস্থ করা হয়নি,
ইউনিটের প্রবলেম রয়েছে, ক্যালকুলেশন ঠিক মিলেনি, স্টেপ জাম্পের ক্ষেত্রে একক না দিয়ে স্টেপ জাম্প এসবগুলো আছে, যেগুলো অঙ্ক দু একটা পড়েছে, সব তো পড়েনি। আরেকটা বিষয় যেটা বলতে ভুলে যাচ্ছিলাম, যে তোমাদের একটা প্রশ্ন আছে 16 নম্বরে, যে পিএন সংযোগ ডায়োড ব্যবহার করে কীভাবে এই গেটটি তৈরি করা যাবে। এটাতে কিন্তু শুধু বি অ্যান্সার লিখলেই পূর্ণ মার্কস, অর্থাৎ এটাতে যদি টাচ যদি করেছ তাহলে কিন্তু এটা পূর্ণ মার্কস। এটা তো খুব কী কারণে জানি না এটা দিয়েছে। তাহলে যেটা বলছিলাম যে 40, 45, 35 থেকে 45 এই জায়গাটা কিন্তু নম্বর অনেকটাই আছে, বেশিরভাগ নম্বর এরকম। অর্থাৎ খাতাটা দেখে এখানকার যে বাঞ্চটা এসেছিলো সেটা বোঝা যাচ্ছিল যে স্কুলে, ওই সমস্ত স্কুলে সায়েন্সের গুণগত মান যে কোনো কারণে হোক ভালো নয়। 70 একাধটা খুব কষ্ট করে, অর্থাৎ সেখানে একটু লুজ খাতা দিয়ে 70-এ 70 উঠেছে, একদম উঠেনি তা নয়, কিন্তু অন এভারেজ রেজাল্ট ফিজিক্সের ভালো নয়, যেটা আমাদের এখানের খাতা বলছে। তো আগামী দিন অঙ্ক নিয়ে আলোচনা হবে, তোমাদের অনেক প্রশ্ন আছে এলপিপি নিয়ে, অর্থাৎ ওই লাস্টের দিকের প্রশ্নটাতে কি হবে, ম্যাক্সিমাম না মিনিমাম, বা আরও অনেক কয়েকটি প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, তোমাদের মঙ্গল হোক।